মুসলিম পরিবারে বেড়ে ওঠা ফা এক বৌদ্ধ ধর্মের ছেলেকে ভালোবেসে ফেলে। তবে তার বাবা তো এই সম্পর্ক মেনে নিতে পারে না, কারণ সে তার মেয়েকে কোনো বৌদ্ধ ছেলের হাতে তুলে দিতে পারবে না। তাই সে তাদেরকে আলাদা করার জন্য উঠে পড়ে লাগে। এবার ফা কি করবে? নিজের মনের কথা শুনবে নাকি তার বাবার কথাই মেনে নিবে? সেটাই দেখব আজকের এই থাই লাভ স্টোরি ল্যাটিটিউড 6-এ। শুরুতেই আমরা টন আর তার ভাগ্নিকে রেলওয়ে স্টেশনে দেখি। টন তার নতুন কর্মক্ষেত্রে যাচ্ছিল। এছাড়া একদল কিশোরকেও স্টেশনে দেখা যায়, যারা কোনো স্পোর্টস বা টুর্নামেন্ট শেষ করে ফিরে যাচ্ছিল। এই দলের এক কিশোরের নাম শরীফ। তো সেই সময় ফা নামের এক মেয়েকে দেখা যায়, সেও তার বাড়িতে ফিরছিল। তাদের সবার গন্তব্য একই, পাট্টুরি গ্রাম। ট্রেনে যাওয়ার পথে কত মানুষের সাথে আমাদের দেখা হয়, সেরকমই টনও ট্রেনে ফাকে দেখে। আর এখানে দেখা মাত্রই সে তাকে পছন্দ করে ফেলে। সে তো মুগ্ধ হয়ে শুধু ফাকেই দেখছিল। তার যেন মাথায় আর কোনো কিছুই কাজ করছিল না। তখনই ফাইফুর ডাকে তার হুঁশ ফিরে আসে। ফাইফু হলো তারই ভাগ্নি, যাকে সে খুব ভালোবাসতো। আর ট্রেন যেহেতু ছাড়তে বেশি দেরি নেই, তাই সে ফাইফুকে নিয়ে তার বগিতে গিয়ে দ্রুত বসে পড়ে। ওদিকে আমরা পাট্টুরি গ্রামের ছোট্ট রেডিও স্টেশন ল্যাটিটিউড 6 দেখতে পাই। গ্রামের সবাই মিলে এই ছোট জায়গায় এই রেডিও স্টেশনটা চালায়, যা তাদেরকে কিছুটা আনন্দ দেয়। এরপর আমরা পাট্টুরির রাস্তায় রেনে নামের একটা বাচ্চা মেয়েকে দেখি। সে চিৎকার করে বলতে থাকে যে শরীফ ফিরে আসছে। রেনে হলো শরীফের বোন, আর ভাইয়ের আশা নিয়ে সে অনেক বেশি এক্সাইটেড ছিল। প্রথমে সে ফার্ন নামের এক কিশোরীকে এই খবর দেয়। ফার্নও তো এই খবর পেয়ে বেশ খুশি হয়। এরপরই সে কোরসেম নামের এক কিশোরকে খবর দেয়। কোরসেম হলো শরীফের বেশ কাছের বন্ধু, এক কথায় বেস্ট ফ্রেন্ড আর কি। কোরসেম তো এই খবর পেয়েই খুশির চোটে স্টেশনের দিকে ছুটে যায়। এরপরই রেনে চলে যায় তার বাবার কাছে শরীফ আসার খবর দিতে। তার বাবা তো তখন মসজিদে আরো কজন প্রভাবশালী মানুষের সাথে গ্রামের মসজিদ সংস্কার নিয়ে আলাপ করছিল, যে কিভাবে কি করলে তাদের গ্রামের মসজিদটা আরো বেশি উন্নত হবে। এইটা দেখে তো রেনে তার বাবাকে কানে কানে এই খবরটা দিয়ে চলে যায়। আর ঠিক নির্দিষ্ট সময়ে পাট্টুরিতে ট্রেন থামে। টন তখন ট্রেন থেকে নেমেই ফাকে এক নজর দেখার জন্য সেখানেই দাঁড়িয়ে থাকে। এই একবারের দেখাতেই সে তাকে অনেক পছন্দ করে ফেলেছিল। যাক, তো অনেকক্ষণ অপেক্ষা করার পরও দেখা যায় সে আর ফাকে দেখতে পায় না। তাই মন খারাপ করে সে স্টেশন থেকে বেরিয়ে আসে। তখনই সে দেখে একজন লোক ঘুমাচ্ছে, আর তার পাশে টনের নাম লেখা প্ল্যাকার্ড। টন তো এটা দেখেই বুঝতে পারে এই লোকটাই তাকে নিতে এসেছে। সে হলো টনেরই কলিগ। যাক, তো তাকে জাগালেই সে তাদেরকে নিয়ে চলে যায় তাদের থাকার জায়গায়। তো তাদের থাকার ব্যবস্থা হয়েছে একটা দোকানের 2 তলায়। বাং নামের এক লোকের দোকান আছে এখানে। এরই 2 তলার একটা ছোট্ট ঘরে টন আর তার ভাগ্নি থাকবে। টন তখন তার কলিগের কাছ থেকে তাদের থাকার জায়গা বুঝে নেয়। আর এরপরই সে দেখতে পায় অফিস থেকে তো তাকে একটা পুরনো মডেলের মোটরসাইকেল দেয়া হয়েছে। সে তো ভেবেছিল তাকে হয়তো একটু ভালো কিছু দিবে, তাই এই পুরনো মডেলের মোটরসাইকেল দেখে তার মনটাই খারাপ হয়ে যায়। কিন্তু এখানে তো আর কিচ্ছু করার নেই, তাই সেই সবকিছুই মেনে নেয়। এদিকে দেখা যায় ফাও তার বাড়িতে চলে যায়। ফার বাবা হাসান পাটুরির একজন প্রভাবশালী মানুষ। দেখা যায় ফা তো এসেই আগে তার বাবাকে সালাম দেয় আর কুশল বিনিময় করে। এরপরে তার বাবা জিজ্ঞেস করে সে এমন পোশাক পরে এসেছে কেন। মুসলমান মেয়ে হিসেবে তার শালীন পোশাক পরা উচিত আর পর্দা করা উচিত। এভাবে চলা তার মোটেও উচিত হচ্ছে না। ফা তার বাবার সাথে একমত না হলেও সে আর তেমন কিছুই বলে না। আমরা তখন জানতে পারি পড়ালেখা শেষ করে ফা পাটুরিতে ফিরে এসেছে এখানকার স্কুলের শিক্ষক হিসেবে যোগদান করার জন্য। ফার বাবা বলে সে শিক্ষক হিসেবে কাজ করবে আর তাকে দেখে বাচ্চারা শিখবে, তাই তার শালীন পোশাক পরাটাই উচিত, না হলে বাচ্চারা কি শিখবে তাকে দেখে। ফার বাবা এরপর আরো জিজ্ঞেস করে যে সে এখানে থাকবে নাকি ব্যাংকক ফিরে যাবে। ফা জানায় সে বাবাকে একা রেখে আর যাবে না। কয়েক মাসের ভেতরেই তার ব্যাংককের চাকরি নিশ্চিত হয়ে যাবে। তখন সে তার বাবাকেও ব্যাংকক নিয়ে যাবে, সেখানেই তারা দুজন একসাথে থাকবে। তখন তার বাবা হাসান বলে না, সে তো পাটুরি থেকে কোথাও যেতে চায় না, সে তার এই জন্মভূমিতেই থাকতে চায়। ফা তখন তার বাবাকে আর কিছুই বলে না, কারণ সে জানে তার বাবার সাথে এই নিয়ে কথা বাড়ালে আরো হিতে বিপরীত হতে পারে। তাই সে আস্তে চুপ হয়ে যায়। ওদিকে শরীফ তার পরিবারের সাথে ডিনার করতে বসে। সে তো তার বোনের সাথে খুনসুটি করছিল। তখনই তার বাবা তাকে বলে তার উচিত এখন খেলাধুলা বাদ দিয়ে একটু পড়াশোনায় মন দেয়া। শরীফ তখন আর কিচ্ছু না বলে চুপচাপ তার বাবার কথা শোনে।
সেদিন রাতে টন আর ফাইফু আবার বাইরে দাঁড়িয়েছিল। তারা তাদের সামনে তখন বিরাট একটা ট্যাঙ্কার যেতে দেখে। এটা দেখেই তো ভয় পেয়ে টন ফাইফুকে নিয়ে ভেতরে চলে যায় আর দরজা বন্ধ করে দেয়। টন তো খুব ভালো করেই বুঝে যায় যে এই জায়গা ভূ রাজনৈতিক কারণে বেশ বিপজ্জনক, তাই এই ব্যাপারটা নিয়ে সে একটু চিন্তাই করতে থাকে। পরদিন সকালে দেখা যায় হিজাব আর সালোয়ার কামিজ পরে ফা দ্রুত তৈরি হয়ে নেয় তার কাজে যাওয়ার জন্য। আজ তার স্কুলের প্রথম দিন, তাই সে তার বাবার বলা কথা মতোই পোশাক পরে নেয়। অন্যদিকে আমরা শরীফকে দেখি, সে ফার্নের বাড়িতে যায় একসাথে স্কুলে যাওয়ার জন্য। ফার্ন বলে তারা দুজন সাইকেল রেস করতে পারে, আর যে আগে স্কুলে পৌঁছাবে সেই বিজয়ী হবে, আর যে হেরে যাবে তাকে ট্রিট দিতে হবে। এদিকে আমরা ছোট্ট ফাইফুকে দেখি, তারও আজকে স্কুলে প্রথম দিন। সে তার মামাকে তাড়া দিতে থাকে যে দ্রুত আসার জন্য। তো এরপরই তারা বাইকে করে স্কুলে যেতে যেতে বলতে থাকে যে তার মামা যেন তার বাবা মায়ের মৃত্যুর দিনের কথা ভুলে না যায়। টন বলে সে যেন কোনো চিন্তা না করে, সে সেদিনের কথা কখনোই ভুলবে না। এদিকে স্কুলে গিয়ে শরীফ দেখতে পায় ফার্ন তো তার আগেই চলে এসেছে। সেই সময় ফাইফুকে নিয়ে টনও চলে আসে স্কুলে। সিকিউরিটি গার্ড তাকে তখন থামায় আর জিজ্ঞেস করে তারা স্কুলে কেন যাচ্ছে, তাদের তো সে এখানে আগে কখনো দেখেনি। টন বলে সে এখানে নতুন এসেছে আর তার ভাগ্নিকে স্কুলে ভর্তি করাবে, তাই এসেছে। টনের পর প্রিন্সিপালের রুমে যায় আর ভর্তির সব কাজ শেষ করে। সেখান থেকে বের হতেই তো তার মুখোমুখি হয় ফা। সে তো প্রথমে বেশ চমকে যায়, এরপরই খুব খুশি হয়ে যায়, কারণ ফাকে তো সে সেই প্রথম দিন থেকেই পছন্দ করে ফেলেছিল। টন তখন বুঝতে পারে যে ফা তার ভাগ্নির স্কুল টিচার। ভাগ্য ভালো সে তাকে তেমন কিছু বলেনি। এরপরে ফাইফুকে দেখা যায় সে ক্লাসে যায়। টিচার তখন তাকে সবার সাথে পরিচয় করিয়ে দেয়। এরপর সে রেনের পাশে গিয়ে বসে। রেনে তখন জিজ্ঞেস করে ব্যাংকক শহর রেখে তারা এখানে কেন এলো। ফাইফু জানায় তারা এখানে তার মামার চাকরির সূত্রে এসেছে। এরপরে সে তার পেন্সিল বক্সে থাকা তার মা বাবা আর মামার ছবি দেখায় তাকে। বোঝাই যায় তার মা বাবা মারা যাওয়ার পর তার মামাই তাকে মানুষ করছে, আর সে তার মামাকে অনেক বেশি ভালোবাসে। এদিকে আমরা দেখি টন চলে যায় তার অফিসে। সে একটি ইসলামিক ব্যাংকের আইটি সেক্টরে কাজ করবে। অফিসের সবার সাথে পরিচয় হলে তার এক কলিগ জিজ্ঞেস করে যে সে শুনেছে টনের একটি মেয়ে আছে। টন বলে সে তার মেয়ে নয়, বরং তার ভাগ্নি। সে এখনো অবিবাহিত। যাক, তো অফিস ছুটির পরই সে ফাইফুকে আনতে যায়। তখনই সে দেখতে পায় যে ফাইফুর তো ছুটি হয়ে গেছে অনেকক্ষণ, আর সে সেখানে দাঁড়িয়েই তার জন্য বেশ কিছুক্ষণ ধরে অপেক্ষা করছে। তাকে এভাবে একা দাঁড়িয়ে থাকতে দেখে তো ফা এসে তার পাশে দাঁড়ায়। ফাইফু তখন বলে মামা সব সময় তাকে নিতে আসতে দেরি করে, এটাই তার একটা খারাপ অভ্যাস। সেই সময় টন এসে ফাকে দেখে বেশ খুশিই হয়ে যায়। তখন সকালে সেই সিকিউরিটি গার্ড চলে আসে আর জিজ্ঞেস করে ফাইফু কি তার মেয়ে। টন বলে না, এটা তার মেয়ে নয়, ভাগ্নি, সে তার কাছেই থাকে। গার্ড তখন বলতে থাকে তার মতো ছেলেরা অন্য মেয়েদের সাথে ফ্লার্ট করার জন্য মেয়েকে ভাগ্নি বলেই পরিচয় দেয়। এরপরই সে ফাকে নিয়ে চলে যায় বাড়িতে পৌঁছে দেওয়ার জন্য। টন আর তাকে আর কিছুই বলতে পারে না। সেদিন রাতে ফাইফু বলে তার টিচার মিস ফা অবিবাহিত। সেটা বুঝতে পেরেছে কারণ সে তার হাতে কোনো আংটি দেখেনি। টনের তো উচিত মিস ফার ফোন নাম্বার রেখে দেওয়া, কখনো তার দেরি হলে ফোন করে সে খবর নিতে পারবে। টন তখন তার ভাগ্নিকে এসব পাকা পাকা কথা বলতে নিষেধ করে, তবে মনে মনে সে ভীষণ খুশিই হয়। সেও তো এমন কিছুই চাইছিল। তার ভাগ্নিও হয়তো বুঝতে পারে যে টন ফাকে পছন্দ করে ফেলেছে। যাক, এরপরই টনের কাছে তার একজন কলিগ আসে, তার নাম মুসা। মুসা তার সাথে কথাবার্তা বলার পরই খেয়াল করে যে তার কাছে একটা গিটার রয়েছে। এটা দেখেই সে এই ব্যাপারে জিজ্ঞেস করে। তখন সে জানতে পারে যে টন গান বাজনা করে আর সে একটা ব্যান্ডের সাথেও আছে। এসব জেনে টনের কলিগ মুসা বলে সে তাকে এখানের স্থানীয় একটি গানের অনুষ্ঠানের রিহার্সেলে নিয়ে যাবে। সেই সময় হঠাৎ টন কিছু একটা শব্দ শুনে জানালা দিয়ে নিচে তাকায় আর দেখতে পায় তার বাড়িওয়ালা বাংয়ের কাছে দুজন লোক এসেছে। তারা বাংকে একটি বড় কাঠের বাক্স দেয়। টনের শব্দ শুনে তো তিনজনই তখন চমকে ওঠে আর বাং সাথে সাথে বাক্সটি সরিয়ে ফেলে। পরদিন সকালবেলা দেখা যায় আমরা শরীফকে দেখি, সে কোরসেমের সাথেই ছিল। শরীফকে কোরসেম বলে সে শুনেছে আগামীকাল তার রেডিওতে ইন্টারভিউ আছে। শরীফ বলে ফার্ন তাকে সকাল 8টায় যেতে বলেছে। কোরসেমের পর বলতে থাকে তার শরীফের সাহায্যের প্রয়োজন।
পরদিন সকালবেলায় ফার্ন শরীফের জন্য অপেক্ষা করতে থাকে, কারণ সেই আজ ইন্টারভিউ নিবে। দেখা যায় অনেকক্ষণ অপেক্ষা করার পরও শরীফ আসে না, তাই সে আর অপেক্ষা না করে তার অনুষ্ঠান শুরু করে দেয়। ওদিকে রেডিওর কোঅর্ডিনেটর আসতেই দেখে শরীফ এসে দাঁড়িয়ে আছে। সে তখন রেডিও স্টেশনের ভেতরে বসে থাকা ফার্ন আর কোরসেমকে দেখতে থাকে। কোঅর্ডিনেটর বলে এই দুজন খুব সম্ভবত কাপল। শরীফ বলে না, তারা কাপল না। কোঅর্ডিনেটর তখন বলে না হলেও কাপল হয়ে যাবে, কারণ কম বয়সে প্রেম এমনই হয়। এই সব কিছু শুনেই তো তার মন মেজাজ খুব খারাপ হয়ে যায়। পরদিনই টনের কলিগ তাকে শরীফদের বাড়িতে নিয়ে যায়। সেখানে ফাইফুর রেনের সাথে দেখা হয়। রেনে তো তার নতুন বান্ধবীর সাথে তার মায়েরও পরিচয় করিয়ে দেয়। এরপর তারা যায় সেখানে যেখানে ডিকি হুলুর রিহার্সেল চলছে। ডিকি হুলু হলো বিশেষ এক ধরনের ধর্মীয় দলীয় গান, যেখানে আমরা ফা আর তার বাবা হাসানকেও দেখি। হাসানকে ফা তখন টনের সাথে পরিচয় করিয়ে দেয়, কিন্তু হাসান খুব বেশি একটা কথা না বাড়িয়ে নিচে চলে যায়। এরপরে ফা তার বান্ধবী ইয়ার সাথে টনের পরিচয় করায়, আর তারা টুকটাক গল্পও করতে থাকে। সময়টা তাদের বেশ ভালোই কাটছিল। ওদিকে শরীফ আর ফার্ন স্কুলে তেমন একটা কথা বলে না। ফার্ন তো খুবই রেগে আছে, কারণ শরীফ ইন্টারভিউয়ে সময় মতো আসেনি, আর শরীফ রেগে আছে কোঅর্ডিনেটরের কথাটা ধরে। তুই স্কুল শেষে আমরা শরীফ আর কোরসেমকে পাঞ্চাক সিলাতের প্র্যাকটিস করতে দেখি। এটা বক্সিং ঘরানার একটি ইন্দোনেশিয়ান খেলা। তো কোরসেম বলে যে শরীফকে বেশ অন্যমনস্ক বলে মনে হচ্ছে। শরীফ জানায় যে তার মন ভালো নেই, কারণ তার বাবা আর চায় না সে পাঞ্চাক সিলাত খেলুক। তার বাবা চায় সে এখন পড়াশোনায় মনোযোগ দিক। কোরসেম এটা শুনে বলে সে কি ভেবেছে গেম খেলবে না, ছেড়ে দিবে? শরীফ বলে না, সে এখনো কোনো সিদ্ধান্ত নেয়নি, পরের খেলা শেষে জানা যাবে। তখন আমরা দেখি টন, ফাইফু আর ফা এই তিনজন বাইরে খেতে গেছে। খেতে খেতে তারা নিজেদের জীবন নিয়েই গল্প করতে থাকে। টন বলে এখানে তার মন বসেনি এখনো, তার সবকিছু অদ্ভুত বলে মনে হয়। ফা তখন বলে এটা তো খুবই স্বাভাবিক, তার এখানে জন্ম, তবুও তো তার এখানে মাঝে মধ্যে সবকিছু অন্যরকম মনে হয়, ভালো লাগে না। তার বাবাকে নিয়েও সে ব্যাংকক চলে যাবে, এখানে আর থাকবে না। ফাইফু তখন তার মামাকে খোঁজা দিতে থাকে কিছু একটা বলার জন্য। এই পিচ্চি বেশ পাকা, কিন্তু টন তো তার কথাবার্তায় পাত্তা দেয় না। ফা তখন বলতে থাকে সে ফাইফুর কাছে শুনেছে টন নাকি খুব ভালো গান করে। ফাইফু বলে হ্যাঁ, তার মামা খুবই ভালো গান করে, তার তো একটা ব্যান্ডও আছে। টন তখন বলে আসলে সে মাঝে মধ্যে গান গায়, এমন কোনো বড় কিছু না, তবে গান নিয়ে তার বড় স্বপ্ন আছে। সে রেকর্ড কোম্পানিকে তার গানও পাঠিয়েছে, তারা যদি একবার সিলেক্ট করে নেয় তখন সে তার স্বপ্ন নিয়ে সামনে এগোতে পারবে। ফা তখন বলে সবারই স্বপ্ন নিয়ে কাজ করা উচিত। এরপরই ফা টনের গান শুনতে চায়, তবে টন তো মিটি মিটি হাসে। ফাইফু তখন বলে কোনো একদিন সে নিশ্চয়ই তার গান শুনবে। বাড়ি ফিরে ফা তার বাবাকে জিজ্ঞেস করে যে তাদের মসজিদ নতুন করে সংস্কার করার কাজ কতটুকু চলছে। হাসান বলে এখনো সে নিশ্চিত না তারা সময় মতো কাজ শেষ করতে পারবে কিনা। হাসানের পর বলতে থাকে সে শুনেছে ওই নতুন ছেলেটির সাথে সে অনেক ঘনিষ্ঠ। ফা বলে তারা শুধুমাত্র বন্ধু। হাসান বলে সে তার বাবাকে এ ব্যাপারে বলেনি কেন, তার বাইরের মানুষের কাছ থেকে জানতে হলো। যাক, তো দৃশ্য এরপর চলে যায় ডিকি হুলুর রিহার্সেলে। শরীফের বাবা হাসানকে জানায় ডিকি হলুর চ্যাম্পিয়নদের তাদের ডিকি হলু অনুষ্ঠানে আনার প্রস্তুতি নেওয়া হয়ে গেছে। এরপর দেখা যায় টন আর তার কলিগ গান শুনছিল। টনের কলিগের সাথে ফার বান্ধবী ইয়ার দেখা করার কথা, তো টনের কলিগ ফোন করলে দেখা যায় ইয়া বলে যে সে আসতে পারবে না। টন তখন শুনতে পায় ইয়া ফ্যান আর ফার কথা কিছু একটা বলেছে। এ কথা শুনেই তো সে কেমন জানি চমকে যায়। সে তখনই ছুটে সেখান থেকে বেরিয়ে যায় আর তার বাইক নিয়ে একভাবে ছুটতে থাকে। তার ধারণা ফার হয়তো অ্যাক্সিডেন্ট হয়েছে, তাই সে চলে যায় ইয়ার কাছে আর জিজ্ঞেস করে ফার কথা, যে সে কি বলছিল। পাশে তখন দেখা যায় ফা তো সম্পূর্ণ সুস্থ সবল ভাবে দাঁড়িয়েছিল, তবে দেখা যায় সে নিজে বাইক থেকে পড়ে যাওয়ার কারণে হাতে বেশ ব্যথা পেয়েছে। টন তখন বলে সে ঠিক হয়ে যাবে, তবে সে ফাকে নিয়ে দুশ্চিন্তায় পড়ে গিয়েছিল। আসলে তার নিজের মা আর ফাইফুর বাবা মা মানে তার বন্ধুলা ভাই সবাই একটা রোড অ্যাক্সিডেন্টে মারা গিয়েছে, তাই সে রোড অ্যাক্সিডেন্ট নিয়ে এত বেশি ভয় পায়। তখন টনের পরিবারের জন্য ফা বেশ দুঃখ প্রকাশ করে। এরপর টন বলে তার হাতের প্লাস্টারে তার প্রিয় মানুষদের সে কিছু না কিছু লিখতে দিয়েছে, ফাও যেন কিছু লেখে। ফা বলে সে লিখলে টন কিছুই বুঝবে না, কিন্তু টন তাকে তাও লিখতে বলে। ফা তখন ভিনদেশি ভাষায় কিছু একটা লেখে যা টন আসলেই বোঝে না, কিন্তু তারপরও
তার ভালো লাগে। ফা তখন বলে এই লেখা সে একসময় বুঝতে পারবে। এরপর ফা বলতে থাকে টন তো বৌদ্ধ, সে মুসলমানদের নিয়ে কি ভাবে। টন বলে মুসলমানদের দেখে যা বুঝতে পেরেছে সে যে মুসলমানদের অনেক সৌজন্য আর শৃঙ্খলা থাকে। সে ধীরে ধীরে মুসলমানদের একটু একটু করে বুঝতে পারছে। এছাড়া সব ধর্মই মানুষকে ভালোটাই শেখায়। ফা তখন বলে সে মাঝে মাঝে বোঝে না যে সে যা করে তা ঠিক করে কিনা। টন তখন জিজ্ঞেস করে তার মধ্যে কি ধর্ম নিয়ে কোনো দ্বিধা আছে। ফা তো এর কোনো জবাব দেয় না। পরের দৃশ্যে আমরা ফাকে দেখি সে তার বাবার সাথে বসে কোরআন শরীফ তেলাওয়াত করছিল। তার বাবা বলে সে যতই কাজকর্ম করুক তার নিয়মিত কোরআন শরীফ পড়া উচিত আর তা বুকে ধারণ করা উচিত, না হয় দিন শেষে তার নিজের বলে কিছুই থাকবে না। সেদিন ফাদের বাড়িতে একটি মিলাদ মাহফিল হয়। এই মিলাদ মাহফিল শেষে সবাই মিলে খাওয়া দাওয়া করছিল। এদিকে টনের কলিগ তাকে একটা খাম দেয় আর বলে এটা হাসান সাহেবের বাড়িতে দিয়ে আসতে। সে তো ফাদের বাড়িতে আসার সুযোগ কোনোভাবেই মিস করতে চায় না, তাই সোজা সেখানে চলে আসে। সেখানেই সে বাংকে দেখতে পায়। এতে তো তার কিছুটা সন্দেহ হয়। তো যখন সে বাঙের হাতে ওই কাঠের বাক্সটি দেখে তখন তো তার ভয় আরো বেড়ে যায়। তার মনে হয় এখানে বুঝি কোনো বোমা আছে। আর তার বাড়িওয়ালা একজন জঙ্গি। সে তখন ছুটে গিয়ে তার ভাগ্নিকে জড়িয়ে ধরে যে রেনের নিমন্ত্রণে এখানে এসেছিল। তবে শেষ পর্যন্ত দেখা যায় ওই বাক্সটি থেকে একটা বেহালা বের হয় আর বাং খুব সুন্দর করে বেহালা বাজাতে থাকে। টন তো তখন হাফ ছেড়ে বাঁচে আর কিছুটা লজ্জাও পায়। হাসান তখন টনের সাথে কথা বলে। টন বলে ব্যাংকের হেড অফিস থেকে তাকে পাঠিয়েছে কিছু আইটি সেট আপ করার জন্য। হাসান তখন জিজ্ঞেস করে সেট আপ করার পর কি সে চলে যাবে। টন তখন উত্তর দেয় যে তার ভালো লাগলে সেখানে থেকেও যেতে পারে। হাসান তখন হঠাৎ করেই বলে তার মেয়ে তার একমাত্র সন্তান। সে চায় তার মেয়ে একজন ভালো মুসলিমের মতো জীবন কাটাক, ধর্মের সব নিয়ম কানুন মেনে চলুক। তাদের ধর্মের কিছু বাধা কিছু বিধি নিষেধ আছে, তা ফাকে মানতেই হবে। টন তো কিছুই বুঝতে পারে না যে হাসান তাকে এসব কেন বলছে। ফাও তো তার বাবার কথা শুনে কিচ্ছু বুঝতে পারে না। এদিকে রাতে টনের ব্যান্ডের লোকেরা ফোন করে আর জানায় তাদের প্রোগ্রাম আছে, সেজন্য তার যাওয়াটা প্রয়োজন। এই কথা শুনে তো টন বেশ চিন্তায় পড়ে যায় আর ফাইফুও এটা খেয়াল করে। সে তখন তার মামাকে জিজ্ঞেস করে সে এত চিন্তা করছে কেন। টন বলে সে আসলে ভাবছে যে ফাইফু কার কাছে থাকবে। ফাইফু বলে সে যে কারো কাছেই থাকতে পারে, তবে টন যেন তাড়াতাড়ি ফিরে আসে তাহলেই হবে। এরপরই ফাইফু তার টিচার ফাকে কল দেয় আর বলে তার মামা ব্যাংকক যাবে, তাই এখন সে ফার সাথে কথা বলতে চায়। টন বেচারা তো বেশ বিব্রত হয়ে পড়ে। যাক, তো এরপর ফাইফু ঘুমালে দেখা যায় বাং তার বেহালা আর টন তার গিটার নিয়ে বসে। দুজনের তখন চমৎকার যুগলবন্দি হয়। ফার্নকে এই সময় দেখা যায় সে রেডিওতে একা একা কথা বলছে। ফার্ন তখন দর্শকদের বলে তার মা চায় সে যেন ব্যাংককে পড়াশোনা করতে চলে যায়। সে আরো বলে সামনে একটি পাঞ্চাক সিলাত খেলার আয়োজন আসতে চলেছে, কে জানে শরীফদের দল জিতবে কি জিতবে না। আমরা তখন শরীফকে দেখতে পাই। তাকে তার বাবা এসে বলে পরের সেমিস্টার থেকে সে মাদ্রাসায় পড়াশোনা করবে আর স্কুলে যাবে না। এসব শুনে শরীফ বলে সে মাদ্রাসায় পড়তে চায় না, বরং ভালো ইউনিভার্সিটিতে পড়তে চায়। স্পোর্টস কোটায় সে খুব সহজেই কোনো ইউনিভার্সিটিতে ভর্তি হয়ে যেতে পারবে। সে চায় না সে তার বাবার মতো শুধু আরবি শিখুক আর সামান্য আরবি শিক্ষক হয়েই থেকে যাক। এই কথা শুনে তার বাবা তো বেশ রেগে যায় আর বলে তার জেনারেশন যদি এভাবে ভেবে থাকে তাহলে তাদের পূর্বপুরুষরা তাদের যে ধর্মীয় শিক্ষা দিয়ে গিয়েছে তা তো বৃথা যাবে। এদিকে টন বাংকে গিয়ে বলে সে তার ভাগ্নিকে কিছুদিনের জন্য রাখতে পারবে কি। টন একটু ব্যাংকক যাবে একটা গানের অনুষ্ঠানের জন্য। বাং তো তখন সহজেই রাজি হয়ে যায়। সে তখন টনকে চা খেতে দেয়। টন বলে চাটা খুবই ভিন্ন ধর্মী, মুসলমানরা কি এরকম চা খায়। বাং তখন হেসে বলে চাইনিজরা এরকম চা খায়। এরপরই দুদিনের জন্য টন চলে যায় ব্যাংককে। টনের কলিগ ও বন্ধু মুসা আর বাং মিলে ফাইফুর খেয়াল রাখে। স্কুলে ফাও বেশ ভালোভাবে ফাইফুর খেয়াল রাখে। টন তো রিহার্সেলের মাঝে মাঝে তার বন্ধুর সাথে ফার কথা শেয়ার করে। তার বন্ধু বলে সবকিছু শুনে মনে হচ্ছে সে ওই মেয়েটিকে পছন্দ করে ফেলেছে, তবে সে যাই করুক না কেন এটা যেন মনে রাখে যে তার ভবিষ্যৎ এসবের সাথে জড়িত আছে। কিন্তু সে তার বন্ধুর কথার কোনো জবাব দেয় না। এরপরই আমরা শরীফকে দেখতে পাই যে ফার্নের বাড়িতে আসে। এরপরই সে তাকে খাবার দিয়ে বলে
এগুলো তার মা তাদের জন্য পাঠিয়েছে। উপরে গিয়ে তখন সে শুনতে পায় ফার্ন কারো সাথে কথা বলছে। শরীফ তো প্রথমে ভাবে সে রেডিওতে কথা বলছে, পরে দেখতে পায় সে তার বাবার সাথে কথা বলছে। ফার্ন বলে সে বেশ দ্বিধায় আছে, তবে পড়াশোনা নিয়ে নয়, বরং শরীফ আর কোরসেমকে নিয়ে। হঠাৎ অতীতের ফ্ল্যাশব্যাক দেখা যায়। আমরা দেখতে পাই ফার্নের বাবা আর্মির বম্ব স্কোয়াডের একজন সদস্য ছিল। একদিন সে অন্য শহর থেকে নিজের শহরে কাজে আসে। ফার্ন তখন কোরসেমকে নিয়ে চলে যায় তার বাবাকে দেখতে। শরীফও সেখানে ছিল, তবে শরীফের জন্য অপেক্ষা করতে তো তার তর্স হয় না, তাই সে তাকে রেখে তার বাবার সাথে দেখা করতে চলে যায়। তার বাবা তাকে দেখে ঠিকভাবে থাকতে বলে। ঠিক তখনই একটা বোমা ফাটে আর তার বাবা সেখানেই মারা যায়। ফার্ন তো একেবারেই ভেঙে পড়ে। কিছুদিন সে ওই সব থেকে বেরই হতে পারে না। শরীফও এই সব কিছু ভাবে, তাই সে আর কথা না বলে চুপচাপ নিচে নেমে আসে। সেখানে ফার্নের মা শরীফকে জিজ্ঞেস করে যে ফার্নের সাথে কি তার দেখা হয়েছে। শরীফ বলে সে ফার্নকে বিরক্ত করতে চায় না। ফার্নের মা তখন বলতে থাকে সময় কত তাড়াতাড়ি কেটে যায় তাই না? এক সময় তারা দুজনেই ছোট্ট ছোট্ট ছিল, আর এখন দুজনেই কত বড় হয়ে গেল। এরপরই দেয়ালে আঁকা কিছু দাগ দেখিয়ে শরীফ বলে যে ফার্নের বাবা সবসময় দাগ কেটে দেখতে চাইতো তারা কত লম্বা হচ্ছে। ফার্নের মা তখন বলে এখন তো তারা বড় হয়ে গেছে, অথচ তাদের দেখার জন্য ফার্নের বাবাই নেই। এই কথা বলেই ফার্নের মা একটা দীর্ঘশ্বাস ফেলে। আমরা তখন দেখতে পাই মার বন্ধুর কথা উপর থেকে সব শুনছে ফার্ন। সে তো এই সব কিছু শুনে কান্নায় ভেঙে পড়ে। পরদিনই সে ক্লাস থেকে রেডিও স্টেশনে যায়। কোরসেম তাকে পৌঁছে দেয় আর বলে সে ফেরার সময় তাকে নিয়ে যাবে। ফার্ন তখন বলে কোরসেমের আসার প্রয়োজন নেই, তার মা তাকে নিতে আসবে। তো কোরসেম চলে গেলে দেখা যায় ফার্ন শরীফকে মেসেজ দেয় আর বলে সে এসে যেন তাকে নিয়ে যায়। প্র্যাকটিস শেষ করেই শরীফ তড়িঘড়ি করে রেডিও স্টেশনে চলে আসে আর তারা দুজনই টুকটাক গল্প করতে থাকে। ফার্ন তখন খোঁচা দিয়ে শরীফকে বলে সে বোধহয় ইদানিং অনেক বেশি প্র্যাকটিস করছে, তার কারণে তার ফোন রিসিভ করতে পারছে না। শরীফও তখন খোঁচা দিয়ে জিজ্ঞেস করে সে আজ কোরসেমের সাথে গেল না কেন? ফার্ন বলে আজ তার দ্রুত ফেরার ইচ্ছা নেই, সে চায় না কোরসেম তার জন্য অপেক্ষা করুক। এই সময় কোরসেম সেখানে চলে আসে। তাদের দুজনকে কথা বলতে দেখে সে তো বেশ মন খারাপ করে সেখান থেকে চলে যায়। পরদিন জগিং করতে বের হলে শরীফের কোরসেমের সঙ্গে দেখা হয়। কোরসেমকে শরীফ ডাকও দেয়, কিন্তু কোরসেম তার জবাব না দিয়ে সেখান থেকে চলে যায়। বন্ধুরা তখন জিজ্ঞেস করে তাদের কি ঝগড়া হয়েছে। শরীফ তো কিছুই বুঝতে পারে না। এরপর থেকে সে কঠিন প্র্যাকটিস করতে থাকে, কারণ সামনেই একটা টুর্নামেন্ট আছে। সে টুর্নামেন্টে ভালো করতে না পারলে তার খেলা ছেড়ে দিতে হবে আর মাদ্রাসায় ভর্তি হতে হবে, যা সে কখনোই চায় না। এজন্য প্রতিদিন সে তার দলের সাথে গিয়ে কঠোর পরিশ্রম করা শুরু করে। এরপরই আমরা দেখতে পাই ছোট্ট ফাইফুকে, যে ভোরবেলা ঘুম থেকে উঠেই তার মামাকে জাগিয়ে দেয়। কিন্তু টন তো ঘুম থেকে উঠতে চায় না, তাই সে বেশ কিছুক্ষণ অপেক্ষা করে একা একাই নিচে নেমে আসে। এদিকে ঘুম থেকে উঠেই টন ঘড়ি দেখে বুঝতে পারে যে আজ তার উঠতে অনেক দেরি হয়ে গেছে। এই সময় তার চোখ পড়ে ঘরের ক্যালেন্ডারের দিকে। আজকের তারিখটা বড় করে মার্ক করা। তার বোন আর দুলাভাই অর্থাৎ ফাইফুর বাবা মায়ের আজ মৃত্যুবার্ষিকী। সে তো বলেছিল যে ফাইফুকে তার বাবা মায়ের মৃত্যুবার্ষিকীতে তার মা বাবার কবরে নিয়ে যাবে, কিন্তু তার তো কিছুই মনে নেই। টন তখন চমকে যায় আর দ্রুত নিচে নেমে আসে। ছোট্ট মেয়েটি তখন আশেপাশে কোথাও নেই। বাংকে জিজ্ঞেস করলে সে জানায় সে তো কিছু বলতে পারবে না। টন তখন কল দেয় ফাকে আর তাকে জিজ্ঞেস করে ফাইফু কি তার কাছে আছে। ফা বলে না তো, তার কাছে তো নেই। টন তো তখন অস্থির হয়ে ভাবতে থাকে ফাইফু তাহলে কোথায় আছে। সেই সময় আবার দেখা যায় শরীফও তার সাইকেল নিয়ে তার বোনকে খুঁজছে, কারণ রেনেরও কোনো খবর নেই। স্কুলের বন্ধুরাও পুরো স্কুল ঘুরে তাদের দুজনকে কোথাও খুঁজে পায় না। শরীফ আর ফার্নও তাদের সাইকেলে সারাদিন ধরে বিভিন্ন জায়গায় খুঁজতে থাকে, তবে কোথাও দুই বান্ধবীর দেখা মেলে না। আমরা তখন দেখি তারা দুজনেই রেল স্টেশনে বসে আছে, কারণ তারা ফাইফুর বাবা মায়ের কবরের কাছে যাবে, সেখানে প্রার্থনা করবে। সবাই তো ওদিকে দুজনকে খুঁজে না পেয়ে খুবই হতাশ হয় আর বাঙের বাড়িতেই বসে থাকে। তখনই সেখানে চলে আসে একটা পুলিশের গাড়ি। পুলিশের সেই গাড়ি থেকে সেই বাচ্চা দুটো নামে। শরীফ তো তখন তার বোনকে দেখেই জড়িয়ে ধরে। টন ও ফাইফুকে বেশ বকাঝকা দিতে থাকে, চিৎকার করে বলতে থাকে সে কোথায় গিয়েছিল, সে তো তাকে চিন্তায় ফেলে দিয়েছিল। বাচ্চা মেয়েটি তখন কাঁদতে কাঁদতে বলে টন তো বলেছিল তার বাবা মায়ের কাছে নিয়ে যাবে তাকে, কিন্তু সে নিয়ে যায়নি। সে তো শুধু তার কাজ নিয়ে আছে, সে তো ফাইফুকে নিয়ে ভাবেই না। এই বলে ফাইফু খুব কাঁদতে থাকে। সেই সময় টন তার ভাগ্নিকে জড়িয়ে ধরে আর নিজেও কান্না করতে শুরু করে দেয়।
এই দৃশ্য দেখে তো আশেপাশের সবার চোখ ভিজে আসে। শরীফ এরপর তার বোনকে নিয়ে বাড়িতে যায়, কিন্তু বেশ ভয়ে ভয়ে থাকে। শরীফের মা তখন তার মেয়েকে বলে, এর পরে যদি রেনে আর কখনো এমন করে তাহলে তাকে শাস্তি দেওয়া হবে। সে আজ অনেক বড় ভুল করেছে। শরীফের মা এবার শরীফকে বলে তার বাবা তাকে কিছু বলতে চায়। শরীফ তো তখন তার মার কথাতেই ভয় পেয়ে যায়, এই ভেবে যে তার বাবা এখন আবার কি বলবে, হয়তো তাকে খেলতে নিষেধ করে দেবে। শরীফের বাবা তখন বলে সে ভুলে গিয়েছিল যে আগামীকাল শরীফের টুর্নামেন্ট আছে। শরীফ যেন মন দিয়ে খেলে, সে এবার অনেক পরিশ্রম করেছে, সে নিশ্চয়ই তার ফলাফল পাবে। শরীফের বাবা আরো বলে যে তার তো মনে থাকে না যে শরীফ বড় হয়ে গেছে, তাই সে সবসময় তাকে নিয়ে চিন্তিত থাকে। শরীফ যেন তার সেরাটা দেয়, সে সেটাই দোয়া করবে। শরীফের মা তখন এর সাথে যোগ করে তারা সব সময় তার পাশে থাকবে, তাকে সমর্থন করবে। বাবা মার মুখে এই কথা শুনে প্রচন্ড খুশি হয়ে যায় সে, তার স্পৃহা যেন দ্বিগুণ হয়ে যায়। সেই সময় টনকে দেখা যায়, সে একাই বসেছিল। তখন ফা এসে বলে তার উচিত ফাইফুর কাছে ফিরে যাওয়া, তার উপর দিয়ে অনেক কঠিন একটা দিন গেছে। এই বলেই ফা সেখান থেকে চলে যেতে নেয়। টন তখন সাথে সাথে তাকে থামায় আর বলে সে খুব দ্রুত আবারও ব্যাংকক ফিরে যাবে। সে এরপর একটু ইতস্তত করে জিজ্ঞেস করে যে ফা ব্যাংকক কবে যাবে। ফা তখন তাকে জানায় যে সে তো এখনো কিছুই জানে না, তার বাবার ব্যাপারে সে এখনো সন্দিহান। তার বাবা হয়তো এখান থেকে যেতে চাইছে না, আর সেও তো তার বাবাকে রেখে যেতে পারছে না। ফা এরপর টনকে জিজ্ঞেস করে সে কবে যাবে। টন জানায় এই তো সে আর 2-4 দিনের ভেতরেই রওনা হবে। এরপর টন বলতে থাকে এখান থেকে গেলে তার অনেক খারাপ লাগবে, সেই জায়গাটার প্রতি অভ্যস্ত হয়ে গেছে, তার অনেক খালি খালি লাগবে। ফা তখন বলে কিছুদিন হয়তো খালি খালি লাগবে, এরপর সব ঠিক হয়ে যাবে। আর তাছাড়া এই জায়গাতে এমন কিছু নেই যা তার দীর্ঘদিন মনে রাখতে হবে। টন তখন বলে এখানে অনেক কিছুই আছে মনে রাখার মতো। ফায়ের পর আর কিছু কথা বাড়ায় না, তাকে শুধু সাবধানে গাড়ি চালাতে বলে বাড়িতে ফিরে যায়। বাড়ি গেলেই তো হাসান তার উপর বেশ ক্ষেপে থাকে। হাসান বলে সে তার কোনো কথাই শোনে না, তার নিষেধ করার পরও ওই ছেলের কাছে সে বারবার যাচ্ছে, কিন্তু কেন? ফা তখন বলে তারা দুজন শুধুমাত্র বন্ধু, এর বেশি কিছু নয়। আর বেশি কিছু যদি হয়েও থাকে তাতেও তো সমস্যা হওয়ার কথা না, কারণ তার নিজের মাও অন্য ধর্ম থেকে মুসলিম হয়েছে তার বাবাকে বিয়ে করার জন্য। হাসান এটা শুনে বলে সে অন্য এক মানুষের জন্য বাবার সাথে ঝগড়া করছে কেন? ফা বলে কোনো কারণ ছাড়াই তার বাবা রাগ করছে, কোনো কারণে তার বাবা টনের উপর রেগে আছে, তাকে পছন্দ করতে পারছে না। তার বাবার তো উচিত টনকে একটা সুযোগ দেয়া, আর তার চিন্তা করারও আর কিচ্ছু নেই। খুব দ্রুতই টন ব্যাংকক ফিরে যাচ্ছে শুধুমাত্র তার বাবার কারণেই, আর তাকেই গন্ডগ্রামে পড়ে থাকতে হচ্ছে। এখানের পরিস্থিতি একেবারেই ভালো না, তাদের উচিত এখান থেকে চলে যাওয়া। এখানে থাকলে তাদের বেঘরে মরে যেতে হবে। হাসান তখন বলে সে মারা যাবে, তবু সে এখানেই থাকবে, কারণ এটা তার নিজের জন্মভূমি, এখান থেকে সে কোথাও যাবে না। এসব শুনে ফা বলে এখানে থেকেও সে কিছুই করতে পারছে না। গত 10 বছর ধরে সে একটি মসজিদ তৈরির কাজ করছে, আর তাও শেষ করতে পারছে না। এসব শুনে হাসান বলে তার তো বিশ্বাস রাখতে হবে, তারা যা করছে এগুলোর একটি ফলাফল তারা অবশ্যই পাবে। ফা তখন বলে যে সে তো আশা রেখেছে, কিন্তু তার কোনো ফলাফল সে এখন পর্যন্ত দেখতে পায়নি। তাছাড়া হাসান এখানের জন্য কি করবে? সে তো নিজের পরিবারের জন্যই কিছু করতে পারেনি, তার মা তো তার জন্যই মারা গেছে। হাসান তার মাকে বুঝিয়েছিল যে সে এখানে নিরাপদে থাকবে, কিন্তু শেষ পর্যন্ত তার মা নিরাপদে থাকতে পারেনি, নিজেই প্রাণ খুইয়েছে। এসব বলে ফা নিজের ঘরে চলে যায় আর প্রচন্ড কাঁদতে থাকে। হাসানও তখন স্ত্রীর কথা ভেবে কান্না করতে থাকে। এদিকে রাতে শরীফ বাড়ি ফেরার সময় দেখে ফান বাড়ির সামনে দাঁড়িয়ে আছে। সে আসলে দাঁড়িয়েছিল শরীফকে শুভকামনা জানানোর জন্য। ফান বলে পরের দিন সে যাবে তাকে চিয়ার আপ করার জন্য। পরদিন ছিল শরীফের টুর্নামেন্ট, তার বাবা তার জন্য দোয়া করে আর তাকে ভালোভাবে খেলতে বলে। তখনই তার বোন রেনে তাকে কিছু খাবার তুলে দেয় আর বলে সে যেন খেয়ে নেয়। এরপরই শরীফ চলে যায় খেলার জন্য। একের পর এক রাউন্ড খুব ভালোভাবে জিততে থাকে শরীফ, সে যেন এক অন্য মানুষ। তার মধ্যে তখন নতুন স্পৃহা চলে আসে। এর পরের রাউন্ড আসে কোরসেমের সাথে। দুজন যেন দুজনের উপর ক্ষিপ্ত হয়ে আছে, আর সেটা খেলার মধ্যেও বেরিয়ে আসে। ফ্ল্যাশব্যাক থেকে আমরা দেখি যে কোরসেম ফার্নকে তার মনের কথা বলেছিল। কোরসেম বলেছিল সে তাকে পছন্দ করে, কিন্তু ফার্ন বলে সে তাকে পছন্দ করে শুধুমাত্র বন্ধুর মতো, এর বেশি কিছু নয়। এই সব কিছু ভেবেই কোরসেম শরীফকে বলে যে তার উচিত তার মনের কথা ফার্নকে বলে দেওয়া, সে এখনো কেন বলেনি। এই বলেই তাকে সে আছড়ে ফেলে দেয়। শরীফ তো পড়ে গিয়েও অনেক চেষ্টা করে উঠার জন্য, কিন্তু সে উঠতে পারে না। এদিকে খেলার সময়ও শেষ হয়ে আসে।
অল্প আর কিছু সময়ের মধ্যেই জিতে যাবে কোরসেম। দর্শক সারিতে খুবই মন খারাপ করে বসেছিল তখন ফার্ন। দৃশ্য আবারও ফ্ল্যাশব্যাকে যায়। ফার্নকে একদিন শরীফ জিজ্ঞেস করে সে কি কোরসেমকে পছন্দ করে। ফার্ন বলে সে কোরসেমকে পছন্দ করে না, কারণ কোরসেম তার টাইপের না। তখনই শরীফ জিজ্ঞেস করে তাহলে তার টাইপের কে। ফার্ন বলে সেই তার টাইপের যে সবসময় তার দেখভাল করবে বলে ওয়াদা করেছিল। আজ হঠাৎ হেরে যেতে গিয়ে শরীফ বুঝতে পারে যে ফার্ন তাকে পছন্দ করে, কারণ সেই তো তার দেখভালের ওয়াদা করেছিল। সে নিজেকে অনেক কষ্ট করে টেনে হিচড়ে আবারও উঠে দাঁড়ায় আর আবারও খেলায় প্রবেশ করে। অল্প কিছু সময়ের মধ্যে সে কোরসেমকে কুপকাত করে জিতে নেয় এই টুর্নামেন্ট। কোরসেমও তখন শরীফকে জড়িয়ে ধরে আর এভাবেই সে তার ভালোবাসা এবং তার বন্ধুত্ব দুটোই জিতে নেয়। তারা সবাই তো খুব হ্যাপি ছিল। পরদিন দেখা যায় টন যখন বাজারে যায় তখনই তার দেখা হয় ফার সাথে। সে ফার সাথে তখন কথা বলতে চায়। সেই সময়ই সে লক্ষ্য করে যে তার সাথে তো তার বাবা হাসান রয়েছে, তাই সে আর কথা বলার সাহস করে না। ফাও বলে তাকে আজ যেতে হবে। এই বলে ফা কয়েক কদম এগোতেই প্রচন্ড শব্দে বোমা বিস্ফোরণ হয়। সবাই তো এদিক ওদিক ছিটকে পড়ে। ধোঁয়া কমতেই নিজেকে টেনে তোলে সে আর তার বাবাকে খুঁজতে থাকে। একটু দূরেই সে তার বাবাকে আহত অবস্থায় পড়ে থাকতে দেখে। হাসান তো মেয়েকে দেখেই তাকে কাছে ডাকতে থাকে। ফা তখন আরো কিছুটা এগোতেই আরেকটি বোমা বিস্ফোরিত হয়। এটা একেবারে হাসানের কাছে হয়। তখনই তো হাসান নিথর হয়ে পড়ে। ফা তখন পাগলের মতো ছুটে বাবার কাছে যায়। সে তার বাবাকে জড়িয়ে ধরে চিৎকার করে কাঁদতে থাকে। প্রচন্ড আতঙ্কে সে তার বাবার উদ্দেশ্যে বলতে থাকে তার বাবা যেন তাকে ছেড়ে না যায়। তার এই দুনিয়ায় তার বাবা ছাড়া আর কেউ নেই। সে তার বাবাকে ভীষণ ভালোবাসে। এই সময় তার মনে পড়ে তার মাও তো ঠিক এভাবেই বোমা হামলায় মারা গিয়েছিল। তার মাকে হাসপাতালে নিয়ে যাওয়ার সময়টুকুও তারা পায়নি। তার মাকে এভাবেই মারা যেতে হয়। এসব ভেবে তার ভয় আরো বেড়ে যায়। সে আশেপাশে তাকিয়ে সাহায্যের জন্য চিৎকার করতে থাকে। আগুন আর ধোঁয়া একটু কমলে সেখানে চলে আসে টন। টন তখন হাসানকে দ্রুত তুলে নেয় আর ছুটে তারা হাসপাতালে চলে যায়। দেখা যায় হাসান তখনও বেঁচে আছে, তবে তার অবস্থা খুবই খারাপ। ফাতো তখন সারা দিন নামাজ পড়ে আল্লাহর কাছে বারবার দোয়া করতে থাকে যাতে তার বাবা সুস্থ হয়ে যায়। আল্লাহ যেন তার বাবাকে সুস্থ করে দেন, কারণ বাবা ছাড়া তার এই পৃথিবীতে কেউ নেই। এরপরে একসময় তার মনে পড়ে তার বাবার কথা। সে বলেছিল তাকে সবকিছুতে বিশ্বাস রাখতে হবে। যদি সে বিশ্বাস রেখে প্রার্থনা করে তবেই সে ফলাফল পাবে। বিশ্বাস না রাখলে কিছুই হবে না। ফা তখন যায় টনের কাছে আর বলে সে যদি প্রার্থনা করে যেমনটা টন করে তাহলে কি তার বাবা সুস্থ হবে। টন তখন বলে অবশ্যই সুস্থ হবে। সে এরপর ফাকে নিয়ে বাইরে যায়, যেখানে গ্রামের সব মানুষ ফার বাবাকে দেখতে এসেছিল। এই সব কিছু দেখে তার এবার কিছুটা সাহস হয়। সে আবারও আশায় বুক বাঁধে যে তার বাবা তার কাছে আবারও ফিরে আসবে। এরপরই দেখা যায় ফার বাবা সুস্থ হতে হতে সে তার বাবার একটা অসম্পূর্ণ কাজ সম্পূর্ণ করার চেষ্টা করবে বলে ঠিক করে। মসজিদের বাইরে তখন মসজিদ মেরামতের জন্য একটি দান বাক্স বসানো হয়। সেখানে প্রতিনিয়ত মুসল্লিরা দান করতে থাকে। তারা হাসানকে ভালোবেসে আগের চেয়েও বেশি বেশি দান করে। এরপরই গ্রামের একজন শিক্ষিত মানুষকে দায়িত্ব দেয় ফা। তার বাবার অবর্তমানে এই মসজিদের কাজ দেখার জন্য সে এই লোককে ঠিক করে। সেই লোকও তো বেশ খুশির সাথে দায়িত্ব পালন করে। সুযোগ পেলেই সে এসে মসজিদের ব্লুপ্রিন্ট আর বাকি সবকিছু দেখিয়ে নিয়ে যায় ফাকে। ফা তো তার বাবার সুস্থ হওয়ার অপেক্ষা করতে থাকে আর মসজিদের কাজও চালিয়ে নেয়। একদিন সে দেখে তার বাবার আঙুল নড়ে উঠেছে। সে তো এটা দেখে খুবই খুশি হয়ে যায় আর বারবার তার বাবাকে ডাকতে থাকে। তার মনে তো আশার আলো ফিরে আসে। তার বাবা বুঝি সুস্থ হয়ে গেল। ধীরে ধীরে তখন চোখ খুলে হাসান। মেয়ের দিকে তাকিয়ে সান্ত্বনার হাসি দেয়। তখনই তো ফা বাবার হাত ধরে কাঁদতে থাকে। দূর থেকে তখন টনও দেখে যে হাসান সুস্থ হয়ে গেছে। পাট্টনের পাঠ এবার শেষ হবে। এরপরই বাংয়ের কাছ থেকে বিদায় নিয়ে ফাইফুকে সাথে করে সে ব্যাংককের উদ্দেশ্যে রওনা দেয়। প্লেনে ফাইফু জিজ্ঞেস করে এখানে আসতে কি বেশি সময় লাগে। টন বলে না, খুব বেশি সময় লাগে না। ফাইফু তখন বলে তাহলে যেন তাকে প্রায়ই টন এখানে নিয়ে আসে। সে মিস ফা আর রেনেকে অনেক মিস করবে। সে তাদেরকে দেখতে আসতে চায়। টন তখন তার ফোন বের করে ফাকে একটা শেষ কল করার জন্য, তবে শেষ পর্যন্ত তার করে না। এরপরই
মামা ভাগ্নি ব্যাংকক পৌঁছে যায়। টন তো সারাদিন তার ব্যাংকের কাজ আর ব্যান্ড গান বাজনা নিয়েই থাকে। ফাইফু বেচারি তো একা একা সারাদিন সময় কাটায়, আর তার শুধু পাট্টুরির জীবন মনে পড়তে থাকে, রেনের কথা মনে পড়তে থাকে। ওখানে পাট্টুনিতে একা একা সময় কাটাতে থাকে ফা। হাসান তো এবার একেবারে সুস্থ হয়ে যায়, আর তার মসজিদের কাজও শেষ হয়। সেখানে সে নিয়মিত নামাজ পড়তে থাকে। সে তো খুব খুশি ছিল। আর এদিকে টন টিভিতে প্রায় পাট্টুরিতে বোমা হামলা বা সন্ত্রাসী হামলার খবর পেতে থাকে। এভাবেই একটা একটা করে দিন কাটতে থাকে। এরপর দেখা যায় ফান রেডিওতে একটা গান চালায়। এই গানটি একজন নতুন গায়ক গেয়েছে। সেই গানটি লিখেছে তার এক প্রিয়জনকে নিয়ে, যে তার কাছ থেকে দূরে থাকে। এই গানের মাধ্যমে সে তার ওই প্রিয়জনকে কিছু বলতে চায়। এরপরই ফান বলে এটা হয়তো তার এই রেডিওতে দেয়া শেষ গান, এখন আর সেই শো করবে না। ফান তখন তার দর্শকদের বলে তাকে মিস না করার জন্য। শরীফার তার গ্রামের সবাই তো এই শো শুনতে থাকে। গানটি এরপর বাজতে শুরু হয়। ফা তো মন দিয়ে সেই গান শোনে। তখনই তার টনের সাথে কাটানো সেই সময়গুলো মনে পড়তে থাকে। এদিকে শো শেষ করে ফান যায় শরীফের সাথে কথা বলতে। ফান তখন তাকে জিজ্ঞেস করে যে সে চলে গেলে তাকে কি শরীফ মিস করবে। শরীফ বলে সে তাকে মিস করবে না, তার বন্ধুদের সাথে তার ভালোই সময় কাটবে। কিন্তু ফান তো খুব ভালো করেই জানে তাকে ছাড়া শরীফের কেমন সময় কাটবে, তাই সে তার সামনে মুচকি হাসে। পরদিন সকালেই ফান তার মায়ের কাছ থেকে বিদায় নিয়ে নেয়। সে তার মাকে বলে নিজের দিকে খেয়াল রাখতে। ফান তাকে প্রতিদিন কল করবে। এরপরই ফানের গাড়ি চলতে শুরু করে। পথিমধ্যেই দূরের একটি নৌকা থেকে শরীফের কজন বন্ধু চেঁচিয়ে চেঁচিয়ে ফানকে গাড়ি থামাতে বলে। ফানও গাড়ি থামিয়ে গাড়ি থেকে নেমে আসে। শরীফের বন্ধুরা তখন বলে শরীফ ফানকে কিছু বলতে চায়। এরপরই দেখা যায় শরীফ সেখানে চলে আসে। ফান ভাবে শরীফ তার মনের কথা বলবে, কিন্তু শরীফ তো লজ্জায় তেমন কিছু বলতেই পারে না। সে শুধু তাকে শুভকামনা জানায় আর খুব দ্রুত আবারও তাকে পাট্টুরিতে ফিরে আসতে বলে। এরপরই বেশ কিছুদিন কেটে যায়। পাট্টুরিতে তো আনন্দের ছোঁয়া। শরীফের মা তার জন্য টুকটুকে লাল আর খুব সুন্দর একটা পোশাক তৈরি করে, যেটা পরে সে আজ ডিকির হলু গানের উৎসবে যোগ দিবে। পুরো পাট্টুরিতে আজ তাই বেশ উৎসব মুখর পরিবেশ। শরীফ মুসা সহ এই গ্রামের সব যুবক ছেলেরা রঙিন পোশাক পরে হুলু গানের তালে তালে বাদ্য বাজাতে থাকে আর খুব নাচতে থাকে। তাদের সবাইকে বেশ আনন্দিত মনে হয়। যদিও তাদের এই পাট্টুরিতে দুঃখের শেষ নেই, সমস্যার শেষ নেই, তবুও সবকিছু ভুলে তারা আজকের এই উৎসবে মেতে ওঠে। তারা চায় তাদের সাথে ভবিষ্যতে ভালো কিছুই হোক, আর সেই আশাই আজ তারা আনন্দিত। এই বিমর্ষ ভূখণ্ডে তারা ঐতিহ্যবাহী গান গায়, খেলা খেলে, আর এভাবেই নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখে। গান শেষ হলেই ফা দেখতে পায় ফাইফু সেখানে চলে এসেছে। তাকে দেখেই তো সে জিজ্ঞেস করে সে কোথা থেকে এলো। ফাইফু বলে একজন তাকে খুব মিস করে, তাই তারা এখানে চলে এসেছে। ফা তখন অবাক হয়ে সামনে তাকিয়ে দেখে টন তার দিকে আসছে। তাকে দেখেই তো হাসিতে তার মুখ ভরে ওঠে আর আনন্দে হৃদয় পরিপূর্ণ হয়। আর এরই সাথে এই গল্পটাও এখানেই শেষ হয়ে যায়। এই তো ছিল ফা আর টনের ভালোবাসার গল্প। এই থাই লাভ স্টোরিটা আপনাদের কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। যদি এতটুকু ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিয়ে যাবেন। আর হ্যাঁ, আমাদের এই চ্যানেলে কিন্তু প্রতিনিয়তই নতুন নতুন ভিডিও আপলোড করা হয়। সেই সব ভিডিওর আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে অল দিয়ে রাখতে কিন্তু ভুলবেন না। আর একটা কথা, আমাদের সকল ভিডিওর আপডেট পেতে জয়েন করতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, লিংক কমেন্ট বক্সেই দেওয়া আছে। আজকে তাহলে এই পর্যন্তই। আবারও হাজির হব নতুন কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আর আমাদের চ্যানেলের সাথেই থাকবেন। ধন্যবাদ।